প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বর্ণা শিকদার, পর্ব 41। ঘৃণা লাগেনি? এটাও তো তুমি মুখে বললে না ফুলকন্যা। তবে নিজে থেকে সম্পূর্ণ প্রস্তুত না হলে আমাদের মাঝে জোর করে কিচ্ছু হবে না। এই ইফাত চৌধুরী অবৈধ হতে পারে, কিন্তু তার শখের নারীকে হার্ট করে তাকে কষ্ট দিয়ে সে কিছু করবে না। প্লিজ প্রমিস। ইফাতের এই নিঃশর্ত ভালোবাসার কথা শুনে মেহেরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের জল গড়িয়ে পড়ল। ইফাতের এই নিঃশর্ত ও পবিত্র ভালোবাসা মেহেরের ভেতরের সমস্ত ভয় আর জড়তাকে এক নিমিষে গলিয়ে দিল। সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। মেহের নিজে থেকেই উল্টো ঘুরে ইফাতকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পরম আশ্রয়ে লেপ্টে রইল তার চওড়া বুকের মাঝে। এই মানুষটার সান্নিধ্যে থাকলে মেহেরের ভীষণ ভালো লাগে। তার বুকের ওমে নতুন করে বাঁচার আশা খুঁজে পাওয়া যায়। এক অদ্ভুত ভালো লাগা আর অকারণে এক বুক শান্তি এসে ভর করে পুরো সত্তায়। মেহের যখন ইফাতের বুকে মুখ লুকিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই তার কানের কাছে সেই চেনা পুরুষালী কণ্ঠস্বর ফিসফিসিয়ে ভেসে এলো, ফুলকন্যা। মেহের চোখ বন্ধ করেই মৃদু উত্তর দিল, এখন যদি ভুলভাল কিছু করে ফেলি, তুমি কি হার্ট করবে? ইফাতের কণ্ঠে আকুলতা আর গভীর মাদকতা। মেহের এবার সম্পূর্ণ নিশ্চুপ রইল। কোনো উত্তর না দিয়ে সে ওভাবে ইফাতের বুকে মিশে রইল। বউয়ের এমন নীরবতা দেখেই ইফাত দুষ্টুমি করে মেহেরের কানের ললিতে হালকা করে নিজের দাঁত ছোঁয়ালো। আচমকা সেই কামড়ে খানিকটা কুঁকড়ে উঠল মেহের। ইফাত সুযোগ বুঝে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে মন করা দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে আওড়ালো, নীরবতা সে সম্মতির লক্ষণ। এটা কি তুমি জানো ফুলকন্যা? তার মানে কি আমার ফুলকন্যা আজ আমাতে পরিপূর্ণ হতে সম্পূর্ণ রাজি? মেহের এবার লজ্জায় চরম সীমায় পৌঁছে গেল। সে আমতা আমতা করে আমূল লাল হয়ে বলল, কিন্তু এখন তো দিনের বেলায় কি কেউ? কথাটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই মেহের নিজের দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ইস, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। কি বলে ফেলল সে? মেহের এমন নিষ্পাপ আর অবুঝ কথা শুনে ইফাতের ঠোঁটের কোণে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। মেহের হাতের ফাঁক দিয়ে ইফাতের সেই ভুবনজয়ী হাসির দিকে তাকাতেই লজ্জায় দ্রুত নিজের মাথাটা আবার নিচু করে নিল। কিন্তু ইফাত আজ তাকে এত সহজে ছাড়বার পাত্র নয়। সে একটু বাঁকা হেসে মেহেরের চিবুক ধরে মুখটা উপরে তুলল। দিন হয়েছে তো কি হয়েছে? দিনের বেলায় রোম্যান্স করা কি বারণ নাকি? তাছাড়া দুনিয়ার সব মানুষ তো রাতেই প্রথম রোম্যান্স করে। আমি না হয় দিনেই করলাম। ইফাত চৌধুরী বলে কথা, আর ভালোবাসা তো একটু ইউনিক হবেই। আর একদম টেনশন নিও না, এই রুমে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। সো জাস্ট রিল্যাক্স। মেহেরের আর কিছু বলার মতো সাহস বা ভাষা অবশিষ্ট রইল না। ততক্ষণে ইফাত তাকে নিজের শক্তিশালী বাহুবন্ধনে পুরোপুরি আবদ্ধ করে নিয়েছে। মেহের থুতনিতে নিজের ওষ্ঠধর ছুঁয়ে এক গভীর চিবুক এঁকে দিয়ে অত্যন্ত মধুর সুরে প্রতিধ্বনিত করে, ভালোবাসা আমার শখের নারী। ইফাতের সেই একটি মাত্র শব্দের জাদুতে মেহেরের মনের ভেতরের 5 বৎসরের পুরনো সমস্ত কালবৈশাখী এক ঝড়ের নিমেষে শান্ত হয়ে গেল। আর কোনো দ্বিধা নয়, আর কোনো দূরত্ব নয়। অতীতের সমস্ত ক্ষত ও গ্লানি পেছনে ফেলে তারা দুজনে একে অপরের মাঝে বিলীন হয়ে ডুব দিল ভালোবাসার এক অনন্ত অতল সাগরে। সেখানে কেবলই
রয়ে গেল তাদের দুজনের নিবিড় নিঃশ্বাসের শব্দ আর পবিত্র আলো। উজান বেশ হেলে দুলে হাত পা নাড়িয়ে নিজের রুমে প্রবেশ করলো। ভেতরে এসে দেখলো মৌ বিছানায় আরাম করে বসে কার্টুন দেখার মগ্ন, আর গালে হাত দিয়ে আয়েশ করে চকলেট চিবোচ্ছে। এই চকলেটগুলো অবশ্য কিছু সময় আগেই উজান নিজে এনে দিয়েছে। প্রথমে সে মোটেও আনতে চায়নি। মেয়েটাকে কতবার করে বোঝালো যে এত চকলেট খাওয়া দাঁতের জন্য ভালো নয়, কিন্তু মৌ কথা শুনলে তো। শেষমেশ তার জেদের কাছে নত স্বীকার করে উজানকে চকলেট আনতেই হয়েছে। তবে চকলেট আনা নিয়ে উজানের কোনো মাথা ব্যথা নেই। আসল সমস্যাটা অন্য জায়গায়। একটু আগেই সে যখন ইফাতের রুমের সামনে দিয়ে আসছিল, তখন দরজার ওপার থেকে ভেসে আসা মিষ্টি আবহই তার মিষ্টি মেজাজটা বিগড়ে দিয়েছে। ইফাত বেটা দিনের বেলাতেই বাসর জমিয়ে ফেলেছে, আর সে এতদিন ধরে বিয়ে করেও এখনও শুষ্ক মুখে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে মুখ ভার করে উজান গজগজ করতে করতে মৌয়ের পাশে গিয়ে বসল। মৌ এক পলক বরের থমথমে মুখের দিকে তাকিয়ে চকলেটের কামড় দিল। তারপর আবার নিজের কার্টুনে মনোযোগ দিল। উজান নিজের ভেতরের ব্যাকুলতা সামলাতে না পেরে একটু মৌয়ের গা ঘেঁষে এগিয়ে গেল, কিন্তু মৌ তাকে পাত্তাই দিল না। সে উল্টো একটুখানি পিছিয়ে গেল। মৌয়ের এই অ্যাবাউট দেখে উজান প্রচণ্ড বিরক্ত হলো। রাগে ও ক্ষোভে তার নাকের ডগা মুহূর্তে লাল হয়ে উঠল। সে এক মুহূর্তের জন্য রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকালো মৌয়ের দিকে, কিন্তু মৌয়ের তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ হলো না। সে আগের মতোই রিল্যাক্স মুডে বসে চকলেট খাচ্ছে। উজান আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে নিজের এক হাত দিয়ে এক প্রকার হেঁচকা টানে মৌকে নিজের একদম কাছে নিয়ে এসে বসালো। আচমকা এই টানাটানিতে মৌ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, এভাবে টানাটানি করছেন কেন? আমাকে মেরে ফেলার ধান্দায় আছেন নাকি? তুমি বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? বর হই আমি তোমার, কোথায় আমার কাছে থাকবে, আমিতে মিশে থাকবে তা না। ম্যাডাম কার্টুন নিয়ে বিজি। চুপচাপ এবার আমার দিকে ফোকাস দাও, আর কষে দুটো পাপ্পি দাও তো। আমার কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। এই মুহূর্তে উজানের দিকে নিজের দুই ভুরু কুঁচকে তাকালো। এই গভীর প্রফেসরের হঠাৎ কী হলো সে সেটাই বুঝতে পারছে না। উজানকে ওভাবে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে সে মনে মনে বেশ মজাই পাচ্ছিল। উজান আর কোনো সুযোগ না দিয়ে নিজেই মৌয়ের দিকে খানিকটা ঝুঁকে এলো, কিন্তু ততক্ষণে মৌ চিলতের মতো সরে আবার দূরত্ব তৈরি করে ফেলল। উজান এবার এক বুক অসহায়ত্ব নিয়ে তাকালো। পিচ্চি, সরে গেলে কেন? তুমি নিজে তো ভালোবাসা দেবেই না, অন্তত আমাকে তো একটু মিষ্টি মুখ করতে দেবে নাকি? মৌ এবার মুখ বাঁকিয়ে জবাব দিল, সারাক্ষণ তো আমাকে অশ্লীল মেয়ে, বেয়াদব মেয়ে বলে বকা দিতেন। এখন নিজের উপর একটুও লজ্জা হচ্ছে না বুঝি? নষ্ট পুরুষ একটা এসেছে এখন ঢং ঢং করতে। পিচ্চি, এদিকে এসো না প্লিজ। বেশি কিছু করব না, জাস্ট দুটো চুমু খাবো ব্যাস। উজান এক প্রকার মিনতি করল, কিন্তু কে শোনে কার কথা। মৌ উল্টো মুখ ঝাপটা দিয়ে আরও দূরে সরে গেল। উজান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কোনো কাজ হলো না। এই তেরা মেয়েটাকে কোনোভাবেই আজ বাগে আনা যাচ্ছে না। অতঃপর উজান আকুতি স্বরে আওড়ালো, পিচ্চি বউ, কাছে আসো, জাস্ট দুটো চুমু খাবো প্রমিজ। মৌ এবার বিছানার উপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেজ দেখিয়ে বলল, আমি আপনার বালের বউ। যখন আমি আপনার পিছু ঘুরেছি তখন পাত্তা দেননি, এখন আমার কাছে আইসেন
লাথি দিয়ে উগান্ডায় পাঠাবো। মৌয়ের মুখে এমন মারাত্মক কথা শুনে উজান বিষম খেয়ে খক খক করে কেসে উঠল। মেয়েটার মাথায় তার ঠিক আছে কি না সে মনে মনে সেটাই ভাবছে। সে দ্রুত নিজেকে একটু স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছি, এসব কি ধরনের অশ্লীল ভাষা পিচ্ছি? দেখি এদিকে এসো তো। এখন কিন্তু আমার এই ফাজলামো একদম পছন্দ হচ্ছে না। আমি মোটেও ফাজলামো করছি না মশাই। আপনার 2 দিনের ভালোবাসা দেখে আমি তো ভুলেই গিয়েছিলাম যে এক সময় আপনি আমার সাথে কি কি করেছিলেন। অসভ্য পুরুষ একটা। তখন আমাকে কি বকায় না দিতেন? দূরে যান এবার। বউ ছাড়াও তো আপনি দিব্যি থাকতে পারেন। তাহলে এখন বউ ছাড়া থাকুন আর একদম আমার ধারের কাছেও আসবেন না। মৌয়ের এই কড়া জবাব শুনে উজান বুঝল চমচম সে পেলেও সহজে যে মুখে তুলতে পারবে না তা একদম নিশ্চিত। পিচ্ছি বউ তার পুরনো অপমানের শোধ বেশ ভালোভাবেই তুলছে। তবুও উজান হাল ছাড়ল না। সে বিছানার উপর এক প্রকার ধপাস করে বসে অত্যন্ত অসহায় দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ডেকে উঠল, পুচকে বিড়ালের বাচ্চার মতো বউ। মৌ কার্টুন থেকে দেখি সরিয়ে সাথে সাথে ফুঁসে উঠল, মুখ ভেঙে দেব আপনার যদি আরেকবার আমাকে বিড়ালের বাচ্চা বলেন। সেটাও দাও, মেরে মুখ ভেঙে দাও, সত্যি সত্যি। তবু অমন শুকনো মুখে আমায় রেখে দিও না। জীবনটা কেমন জানি একদম দেবদাস এর মতো হয়ে গেল। শালা রিফাত কাল মাত্র বিয়ে করেই আজ ঘরের ভেতর বউকে স্বরবর্ণ দেখাচ্ছে। আর আমার বিয়ের এতগুলো মাস কেটে গেল অথচ আমি আজ পর্যন্ত বউকে স্বরবর্ণের শটাও দেখাতে পারলাম না। ছি ছি উজান, এই জন্য তোকে সবাই থার্ড জেন্ডার বলে। তুই কবে পুরুষ হবি বল তো? যা শালা, আমি তো পুরুষই। এই পিচ্ছি বউয়ের চক্করে পড়ে আমি নিজের পুরুষত্ব নিজেই কী সব আবুল তাবুল বকছি। উজান নিজের চুল নিজেই খামচে ধরল। আর সহ্য হচ্ছে না তার এসব। কেন যে সেই বিয়ের সময় বউ মানি না বলেই এত ভাব নিয়েছিলাম। এখন তার জন্য নিজেরই আড়ং ধুয়ে আফসোস হচ্ছে। অবশ্যই এতে এই তেদর মেয়েটারই বা কী দোষ? সব তো সে নিজেই গড়গড় করেছে। তবে উজান চৌধুরীও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মুহূর্তের মাঝেই মনে মনে একটা মোক্ষম বুদ্ধি ফেদে মুখে এক বাঁকা হাসি ফুটিয়ে তুলল। অতঃপর নিভু নিভু দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পিচ্চি, শ্বশুরবাড়ি যাবে? আমার শ্বশুরবাড়ি আর তোমার নিজের বাপের বাড়ি। কথাটা শোনা মাত্রই মৌ চমকে তাকালো। অবিকল কার্টুনের মতোই তার চোখ দুটো কপালে ওষ্ঠার উপক্রম হলো। এই বিগত কয়েক মাসে সে কম করে হলেও 1000 বার নিজের বাপের বাড়ি যাওয়ার কথা বলেছে। আর প্রতিবার এই গম্ভীর প্রফেসরের একটাই মুখস্থ উত্তর এসেছে, শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মাকে এখানেই ডেকে নাও, তবুও বাপের বাড়ি যাওয়ার নাম মুখেও আনবো না। অথচ সেই একই খিটখিটে লোকটা আজ নিজে নিজে বাপের বাড়ি যাওয়ার অফার দিচ্ছে। উজানের এই আকস্মিক রূপ বদল মৌয়ের ঠিক বোধগম্য হলো না। সে কিছু সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, আপনি সত্যিই আমায় আব্বুর কাছে নিয়ে যাবেন? ততক্ষণে মৌ হাতের মোবাইলটা বিছানায় রেখে এবার বেশ খানিকটা এগিয়ে এলো উজানের দিকে। আর মৌকে বাগে পাওয়ায় এই সুবর্ণ সুযোগটাই খুঁজছিল উজান। সে আর এক মুহূর্ত দেরি না করে এক ঝটকায় মৌকে টেনে নিজের শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মৌয়ের কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে
উঁচিয়ে ধরে নিজের আঙ্গুল দিয়ে একটা খোপা বেঁধে দিতে উজান বলল, নেব না কেন? অবভিয়াসলি নিয়ে যাব। কিন্তু কি প্রফেসর সাহেব? মৌ এক নিঃশ্বাসে ব্যাকুল হয়ে বলতে লাগলো, আবার চকলেট খেতে বারণ করবেন তো? ওকে ডান। আজ থেকে চকলেট, আইসক্রিম, চিপস সব খাওয়া একদম কমিয়ে দেব। আপনার সব কথা শুনব, এমনকি আপনার জামা কাপড় কাচা থেকে শুরু করে প্রতিদিন ইস্ত্রিও করে দেব। তবুও প্লিজ বলুন, নিয়ে যাবেন তো আমায়? মৌ একদমে কথাগুলো বলে থামল। সে উজানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এখন বাপের বাড়ি যাওয়ার এক আকাশ সমান প্রত্যাশা ও আকুতি। ঠিক তখনই প্রফেসরের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হলো, তুমি উজান চৌধুরীর একমাত্র প্রিয় ওয়াইফ, আর তোমাকে দিয়ে আমি ঘরের কাজ করাবো? এটা তুমি ভাবলে কি করে? তুমি অলওয়েজ আমার মাথার মুকুট হয়ে থাকবে, বুঝলে? বুঝছি, কিন্তু তখন কিন্তু বলে থেমে গেলেন কেন? তাড়াতাড়ি বলুন না প্লিজ, আমার আর তোর সইছে না। মৌ ছটফট করে উঠল। মৌকে এতটা উৎফুল্ল হতে দেখে উজান মনে মনে নিঃশব্দে হাসল। এই সামান্য বাপের বাড়ি যাওয়ার কথা শুনে মেয়েটা এতটা বেশি হতে পারে তা তার জানা ছিল না। অবশ্য তার কাছে বাপের বাড়ি যাওয়াটা একটা সাধারণ ভ্রমণ মনে হলেও এই চার দেয়ালের মাঝে বেঁচে থাকা মৌয়ের কাছে এটাই পৃথিবীর বেস্ট একটা দিন। উজান এবার আর সুযোগ হাতছাড়া করল না। সে মৌয়ের মুখের একদম কাছাকাছি নিজের মুখটা ঝুঁকিয়ে এনে চোখ টিপে বলল, উজান চৌধুরী শুধু শুধু কোনো কাজ করে না বৌজান। তুমি যদি এখন নিজে থেকে আমাকে ভালোবেসে কিস করতে পারো তবেই কেবল বাপের বাড়ি নিয়ে যাব, অন্যথায় নয়। কি? মৌয়ের চিৎকার যেন পুরো রুম কাঁপিয়ে দিল। ইস, এত জোরে কেউ চিৎকার করে? শরীরে শক্তির সটুকুও নেই, কিন্তু গলার জোর মার্শাল্লাহ ভালোই আছে। এবার বলো, কিস করবে নাকি যাবে না? শুকনো কথায় চিড়ে ভিজে না, বুঝছো জান? মৌ এবার একটা নিদারুণ ইনোসেন্ট ফেস করে করুণ চোখে তাকালো। কিন্তু উজান চৌধুরী আজ এসব মায়াবী কান্নায় ভুলবার পাত্র নয়। সে নিজের সিদ্ধান্তে অটল। মৌ মুখটা একদম ছোট্ট করে নিচু স্বরে আওড়ালো, কিস না করলে হয় না? অন্য কোনো শর্ত দিন না প্লিজ। উজান চৌধুরী এক কথার মানুষ। উজান নাক নাড়ল। প্লিজ দোলহা যান, একটু দয়া করুন। মৌ এবার তেল দেওয়ার ভঙ্গিতে আহ্লাদে স্বরে ডাকল। তবুও উজান তেমন করেই তাকিয়ে আছে। এসব শুকনো কথায় আজ চিড়ে ভিজবে না ম্যাডাম। ফার্স্ট কিস করো, আর তারপর সোজা বাপের বাড়ি চলো। মৌ মনের ভেতর অনেক ভাবল, অনেক ফন্দি আঁটল, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। সে এখন মনে মনে চরম আফসোস করছে। এর থেকে একটু আগে যখন লোকটা নিজে থেকে দুটো চুমু খেতে চেয়েছিল তখনই রাজি হয়ে যাওয়া অনেক ভালো ছিল। এখন তো নিজের উপরই তার ভীষণ রাগ হচ্ছে। অবশেষে কোনো পথ না পেয়ে বাপের বাড়ি যাওয়ার লোভে সে মুখ গোমড়া করে চরম অসহায়ত্ব নিয়ে উত্তর দিল, আচ্ছা কয়টা দিতে হবে? বউয়ের মুখে থেকে অবশেষে স্বীকারোক্তি শুনে উজানের ঠোঁটের কোণে এক চরম তৃপ্তি ও বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। সে মৌয়ের কোমরটা নিজের দিকে আরেকটু টেনে নিয়ে বেশ আয়েশ করে বলল, বেশি না বৌজান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, প্রমিস। মুহূর্তেই মৌ